প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি লন্ডন দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই সাথে আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করি সেগুলো একটা উত্তর দিতে। দর্শক, আজকে আমরা কথা বলবো একটু ভিন্নধর্মী বিষয়, যেটি আলোচনার অপেক্ষা রাখে। বিষয়টি হচ্ছে হাইপারলিপিডেমিয়া। তো বিষয়টি সম্পর্কে বলার আগে আসুন পরিচয় করিয়ে নিই আজকের অতিথির সঙ্গে, যিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার তৌহিদ শিবলি। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ডক্টর সজল আশফাক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা দুজনেই সবসময় হাজির হই। আজকে আমাদের দর্শকদের এই শীতের সন্ধ্যায় দেখি আমরা কতটুকু আলোচনা। সেটাই, মানে আসলে আমাদের আলোচনায় আপনার সাথে আমার যে আলোচনাটা হয় সেটা আসলে একপাক্ষিক না, আমরা দুজনে মিলে আলোচনাটা করি এবং সেই সাথে আমাদের সাথে দর্শকরা থাকেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে। আপনি ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ ডাক্তার তৌহিদ শিবলি। তো প্রথমে যেটা আমি মানে দর্শকদের পক্ষ হয়ে যেটা জানতে চাই যে হাইপারলিপিডেমিয়া একটা মেডিকেল টার্ম, রাইট না? তো এটা দিয়ে কি বোঝা যায়? খুব খুব ছোট জিনিস মনে হয়, কিন্তু এটা এত বড় বড় ঘটনা ঘটাই দিচ্ছে যে মানে এই ছোট জিনিস কিন্তু এত বড় ঘটনা ঘটাই দিচ্ছে এবং এত কিছুর সাথে জড়িত যে আমরা, এবং খুব জটিল। জটিলটাকে যদি আমরা খুব সহজভাবে আলোচনা করতে পারি যে হাইপারলিপিডেমিয়া হচ্ছে যে রক্তে আমার কোলেস্টেরল মিন্স তেলের অবস্থানটা কিরকম, সেটার উপরে নির্ভর করছে আমাদের কতদিন আমরা বেঁচে থাকবো। আচ্ছা, আমরা বার্ধক্যের সাথে সাথে ওটার কি অবস্থা হবে। যে হাইপারলিপিডেমিয়ার সাথে আমার হাই ব্লাড প্রেসার জড়িত আছে, হাইপারলিপিডেমিয়ার সাথে আমার ডায়াবেটিস জড়িত আছে, হাইপারলিপিডেমিয়ার সাথে আমার হার্ট অ্যাটাক জড়িত আছে, হার্ট ডিজিজ জড়িত আছে, হাইপারলিপিডেমিয়ার সাথে আমার রয়ে গেছে কি কিডনির সমস্যা রয়ে গেছে, হাইপারলিপিডেমিয়ার সাথে রয়ে গেছে আমাদের যে নার্ভ যে সাপ্লাই যেটা যাচ্ছে ওর ভিতরে যে ব্লাড ভেসেল রয়ে গেছে, এদের সমস্যাগুলো রয়ে গেছে। তো আমি আশা করব যে আপনি এবং দর্শক আপনারা সবাই যদি প্রশ্ন করতে থাকেন আমরা আলোচনা লাগাই। তো যেটা প্রশ্ন আসে মানে সাথে সাথে যে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, তাই না? তো এবং এই চর্বির পরিমাণ বেড়ে যাওয়া অনেক ধরনের সমস্যা করতে পারে। আপনি অনেকগুলো মানে আমাদের শরীরের ভাইটাল অর্গানের নাম বললেন যেগুলো এফেক্টেড হয়, এবং আমরা সাধারণ দর্শক যারা আছেন তারা একটা জিনিস জানেন, মানে এত কিছু হয়তো জানেন না, তারা একটা জিনিস জানেন যে রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাক হতে পারে। এই ঝুঁকিটা তারা অন্তত বোঝেন, বাকি আরো অনেক হয়তো কেউ কেউ বোঝেন। তো আমি প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বললেন যে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, তো কিভাবে বাড়ে? এটা কি এমন যে আমি জন্মসূত্রেই আমার চর্বি বেশি থাকবে এরকম কিছু, নাকি আমার কর্মকাণ্ডের কারণে চর্বিটা বেড়ে যায়? প্রশ্নটা খুব সুন্দর। আমি যদি আরেকটু খোলাসাভাবে আলোচনা করি যে চর্বির আবার রকম বের হয়ে গেছে, সেইটাকে যদি প্রথম আলোচনা করি। আচ্ছা, তারপরে আমি সেই প্রশ্নটা করতাম, হয়তো বলুন কোনটা আগে বলবো? যে কোনো অসুবিধা নেই। মানে চর্বির ধরনটা, মানে কত রকম চর্বি আছে? চর্বির ধরনটা হচ্ছে যে আমরা বড় বড় মাপে যেটা করি আমরা এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, এই তিনটাকে ধরি। তার মধ্যে এলডিএলটাকে আমরা সব সময় কমায় রাখার চেষ্টা করি বিভিন্ন ডিজিজের সাথে বিভিন্ন নাম্বারে, বাট আমরা বড় মাপে বলতে পারি যে 100-র নিচে আমরা রাখার চেষ্টা করি সবসময়। আচ্ছা, সো এখন প্রশ্ন আসে যে এলডিএলটা কেন কমায় রাখতে চাই? আমরা না কমালে অসুবিধে। এলডিএল এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টার, এটা একটা গাড়ির মতো। ওর লিভার থেকে চর্বি নিয়ে গিয়ে আমাদের সেলে নিয়ে যাচ্ছে, ব্লাড ভেসেলে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? আমাদের কোষ গঠনের সময় আমাদের এই চর্বি দরকার পড়ে। আচ্ছা, সেই চর্বি যখন দরকার পড়ছে লিভার থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের খাবারের মধ্যে যদি আমাদের চর্বি বেশি থাকে, যদি এলডিএল বেশি থাকে, তখন হচ্ছে কি এই চর্বিটা রক্তনালী গায়ে জমাট বাঁধতে থাকে। আচ্ছা, জমাট বাঁধতে 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 একটা সময় হয়ে যায় রক্তনালীটা সরু হয়ে যায়। এখন যদি এটা হার্টের মধ্যে হয়, হার্টের রক্তনালীতে সরু হতে থাকে, সরু, এবং ওটা যে জমাট বাঁধে ওটা প্ল্যাক বলে।
অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। দর্শক, এটা মেডিকেল টার্মিনোলজি। আমরা খুব সহজভাবে যদি বলতে চাই, ওটা প্লাক তৈরি হচ্ছে। প্লাকটা একটা পর্যায়ে গিয়ে ওটা বার্স্ট করতে পারে, ওটা ফেটে যেতে পারে। যদি ওটা ফেটে যায় তখন ওখানে ওটাকে ব্লিডিং হচ্ছে। হওয়ার পরে যেটা হয়, ওটা ওখানে ওই রক্তনালীটা বন্ধ যদি হয়ে যায়, মানে এটা কি এরকম যে রক্তনালীর মধ্যে চর্বির একটা দলা আটকে থাকছে তার গায়ে, সেখান থেকে ছুটে যাচ্ছে, ছোট 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 পার্ট জমে যাচ্ছে, জমতে জমতে একটা সময় ওটা ছুটে যাচ্ছে কিংবা ফেটে যাচ্ছে। ফেটে গেলে ওই যে রক্তনালীটা হলো, মানে যেখানে লেগেছিল সেখান থেকে যেহেতু মানে ছুটে আসে, তো রক্তনালী থেকে আবার রক্তক্ষরণ হওয়ার সাথে সাথে ওই যে পরবর্তী অংশটুকু যেটা ওটা ব্লক হয়ে গেলে পরের অংশতে যদি হার্টে হয়, এটাই হয়ে গেল হার্ট অ্যাটাক। কিন্তু এই যে চর্বির যে ছোট্ট কণা যেটা বলছেন বা একটা দলা যদি বলি, সেটা যখন রক্তনালীর মধ্যে ছুটে যাচ্ছে, তখন সেটা তো সামনে যে আরো কোথাও ব্লক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে জায়গাটায় ছুটে যাচ্ছে সেই জায়গার পরবর্তী অংশটা আর রক্ত যেতে পারছে না। আর যদি অংশটা খুব ক্ষুদ্র থাকে, মানে এটা কি ওই অংশটা যে ওই জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে, ওই অংশ প্লাস মানে সরু অংশ যে ওই ওখান থেকে ওইটাই বন্ধ করে দিচ্ছে, আর রক্তক্ষরণ হচ্ছে। তো সেটা তো আরেকটা ঝুঁকি, পুরাটাই মানে সব মিলিয়ে রক্ত, মানে জমাট বাঁধা রক্ত, মানে ছোট ছোট দানা যদি ঘুরে বেড়ায়, সেগুলি তো শরীরে যে কোনো জায়গায় যেতে পারে। এই জন্য কি আমরা লক্ষ্য করি যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক একই সাথে হতে পারে, একই ঘটনা থেকে। যে আমরা হার্ট অ্যাটাক কখন বলছি, যখন রক্তনালীতে ওই যে প্লেকটা যদি ওখানে ফেটে যায়, ওখানে রক্তক্ষরণ হচ্ছে এবং ওই প্লাকটা ব্লক করে দিতে, সেটা হয়ে গেল হার্ট অ্যাটাক, যদি হার্টে ঘটে। একই রকম এই কোলেস্টেরল, এই ফ্যাটটা যদি মাথায় রক্তনালী যেটা আছে ওখানেও যদি এরকম ঘটনা, মানে ওইখানে জমেছিল, ব্রেনে এই ঘটনাটা ঘটছে, ওটা হয়ে গেল স্ট্রোক। কিন্তু এই যে মানে আপনি বললেন ফেটে যাওয়া বা ওখান থেকে মানে কি বলা যায়, ওখান থেকে যেটা আপনি বলেন যে সেখান থেকে ছুটে আসা, হ্যাঁ, যেখানে লেগেছিল, তো সেটাও তো ট্রাভেল করে অন্য জায়গায় চলে যেতে পারে। ওটা যদি ট্রাভেল করে যায় তখন ওটা আমরা এম্বুলাস বলি। মানে সেটাও তো একটা ভয়ানক বিষয়। সেটাও ভয়ানক বিষয়। ওটা ব্রেনে গিয়ে ওটা যেখানে আটকাবে সেই জায়গাটাই। এটা কি মানে হার্ট থেকে লাংসে তো যেতে পারে? ইয়েস, লাংসে যখন যাচ্ছে ওটা আরো একটা খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। লাংয়ের ওটাকে বলে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম ইজ এ ডেডলি ডিজিজ। ওটাকে বাঁচানো খুব কঠিন বাঁচানো। তো সেটাই, মানে এই জন্যই আপনি বলছিলেন যে ছোট্ট চর্বির কণা, বাট অনেক বেশি ভয়ঙ্কর, অনেক মারাত্মক। কিন্তু আমাদের শরীরে ঢুকছে খুব স্বাভাবিকভাবে, আমাদের অজান্তে। আমরা যে খাবারগুলো খাচ্ছি, যে খাবারে আমার ফ্যাট যাচ্ছে, চর্বি যাচ্ছে, এখন এই চর্বিটা যদি আমরা বন্ধ করতে পারি, যে সোর্সটা আমাদের যদি ধরতে পারি, আমাদের সোর্সটা কি দর্শক? আমাদের সোর্সটা হচ্ছে আমরা প্রতিদিন যে তেল ব্যবহার করছি, এই তেলটাই আমাদের চর্বি, এই তেলটাই আমাদের ফ্যাট। এই তেলটাই লিভারে প্রসেস হওয়ার পরে আমাদের যেই আমরা এলডিএল নামে একটা শব্দ উচ্চারণ করেছি, এটা একটা ট্রান্সপোর্টার। এই কোলেস্টেরলকে লিভার থেকে এই এলডিএল নিয়ে যাচ্ছে। এলডিএল এর সংখ্যা যত বেশি হয় আমরা তত ঝুঁকির মধ্যে পড়ে যাই। দর্শক, আর একটা সুখবর আছে, আমরা যদি এইচডিএল বাড়াতে পারি, ডক্টর সজল আশফাক, আমরা যদি এইচডিএল বাড়াতে পারি তাহলে আমরা ঝুঁকিটা কিছু কমাইতে পারি। আচ্ছা, মানে এলডিএলটা যদি বেশি থাকে, কিন্তু এইচডিএল সেটা আমরা কি বলতে পারি এরকম, যেটাকে আমরা শুনি যে মানে ভালো জাতের কোলেস্টেরল, এটা ভালো জাতের কোলেস্টেরল। এইচডিএলটা কি করে, ওই যে এলডিএল কোলেস্টেরলটা আছে ওটাকে লিভারে ফিরায় নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, ওটাকে যেহেতু লিভারে ফিরায় নিয়ে আসছে, ফিরায় নিয়ে আসাতে আমার ঝুঁকিটা কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আরো একটা কোলেস্টেরল, মানে তার মানে এলডিএলটা যদি লিভারে থাকে তখন সেটা সেফ। আরো একটা বড় মাপের কোলেস্টেরল আছে, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এটাও চর্বি, মানে যেটাকে আমরা সংক্ষেপে বলি টিজি বলি। এটাও আর একটা সমস্যা রয়ে গেছে, যে এটার কাজটা কি, এটা একটা চর্বি, এটা চর্বির সেলের মধ্যে জমায় রাখে। আমাদের দুইটা খাবারের মাঝামাঝি সময়ে যদি বডিতে, ব্রেনে কিংবা বডিতে যদি আমাদের এনার্জি কম থাকে, তখন এই ট্রাইগ্লিসারাইডকে, এই চর্বিটা বার্ন করে আমরা ওখান থেকে এনার্জিটা নিচ্ছি।
কিন্তু যদি ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায়, এটাও একই রকম ভাবে যেই রোগগুলোর কথা বললাম, হার্ট ডিজিজ থেকে শুরু করে কিডনি প্রবলেম থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আছে সবগুলোই করছে। কোনো পেশেন্টের অস্বাভাবিক হারে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় যখন ওর ইভেন প্যানক্রিয়াসকে ডিস্ট্রয় করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, তো মানে এই ট্রাইগ্লিসারাইড এবং আপনি যেটা বললেন এলডিএল, তো এই দুটার মধ্যে মানে কি এরকম কোনো বলা সম্ভব যে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ? এলডিএলটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, ট্রাইগ্লিসারাইডটা এলডিএল এর মতন এত ঝুঁকিপূর্ণ না। এই জন্য দেখবেন যে অল গাইডলাইন, যত গাইডলাইন আছে সব জায়গায় প্রথম কথা বলছে এলডিএল কে নিয়ে, এবং রোগের উপর নির্ভর করে আমরা এলডিএল কে কমানোর চেষ্টা করি। মানে এই যে আপনি বলছিলেন যে আমরা বাইরে থেকে মানে চর্বি জাতীয় খাবার খাচ্ছি, আমরা রান্নায় যে তেল ব্যবহার করছি বা অন্য যে তৈলাক্ত খাবার খাচ্ছি, তো এগুলো সোর্স। তো এবং আমরা আরেকটা যেটা শুনি সবসময় যে রেড মিট, হ্যাঁ, তো রেড মিট একটা বড় সোর্স আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে কি এই সোর্স হিসেবে যদি ধরি, তাহলে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড এই দুটোর উৎস কি আলাদা? মানে আমরা যে খাবারের থেকে পাই সব খাবারে কি টিজি এবং এলডিএল থাকে, না কোনোটা এলডিএল বেশি, কোনোটা টিজি বেশি? কোনো খাবারে কিছু বেশি আছে, কোনো খাবারে কিছু কম আছে। কিন্তু ধরেন রেড মিটে দুটোই আছে। রেড মিট দুটোই আছে। রেড মিটের আসবে অনেক বেশি এলডিএল, এলডিএল আসবে অনেক বেশি, ট্রাইগ্লিসারাইড এত আসবে না। ট্রাইগ্লিসারাইড আর যেটা বলছিলেন যে ভালো চর্বি যেটা এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা, তো সেটার উৎস কি, মানে সেটা আমরা কিভাবে পেতে পারি? এটা একটা পেতে পারি আমরা ফুড থেকে, আর একটা পেতে পারি আমাদের প্রতিদিনের অভ্যাস থেকে। আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, আমরা যদি খুশি থাকি, আমরা হ্যাপি থাকি, এভরিডে আমরা এক্সারসাইজ করি, হাঁটা চলাফেরা করি, এতে আমাদের এইচডিএল এর পরিমাণটা বাড়বে। আচ্ছা, কিন্তু শরীর কি এগুলোকে তৈরি করে? এলডিএল, টিজি বা এলডিএল পুরো জিনিসটাই ফ্যাট থেকেই শরীরের একটা কমপ্লেক্স প্রসেস। আচ্ছা, প্রসেসটার ভিতরে অনেকগুলো স্টেপ রয়ে গেছে, যে স্টেপগুলোর একটা পর্যায়ে এই অবস্থানগুলো তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারের উপর নির্ভর করে এই নামগুলো আসছে। কিন্তু সোর্স কিন্তু ফ্যাট। এই ফ্যাটের সোর্স থেকেই বিভিন্ন রকমের চর্বি তৈরি হচ্ছে। তা আমরা দেখবো যে মানে শুধু এইচডিএলটা আসছে অন্য সোর্স থেকে, সরাসরি চর্বি না। এটাও ফ্যাট জাতীয় জিনিস, গুড ফ্যাট বলি। গুড ফ্যাট, যেমন ওমেগা আছে, যেমন আমরা নাটের কথা শুনি। ইয়েস, নাট, ওমেগা, এগুলো সব গুড ফ্যাট। কেউ এক্সারসাইজ করছে, কেউ ডেইলি অ্যাক্টিভিটিস করছে, যার স্ট্রেস কম আছে, যে মানুষটা হ্যাপি থাকে, তার এইচডিএল বাড়বে। কেন আমরা বাড়াতে চাই? এইচডিএল এর একটা নাম্বার বলি আমরা, 60-র উপরে ইজ ভেরি গুড। তো মানে এটা যত বেশি থাকবে তত ভালো। কারণ হচ্ছে এটা হার্ট থেকে, কিডনি থেকে, ব্লাড ভেসেল থেকে ওরা কি করছে, এলডিএলটাকে সরাই নিয়ে লিভারে নিয়ে আসছে, ওখান থেকে ক্লিন করার চেষ্টা করে, এলডিএলটাকে বের করে দিতে চায়। আচ্ছা, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে এরা আমাদের শরীরে যে বিভিন্ন কোষ, সেগুলো বা সেল গঠনে তারা ভূমিকা রাখে, বা এগুলোর দরকার, এগুলো ছাড়া কোষ তৈরি হবে না। তার মানে তো এগুলো দরকার আছে শরীরে। এগুলো অবশ্যই দরকার আছে, কিন্তু তারপর আমরা আরেকটা যেটা জানি, আমি যদি আপনাকে একটু ধরিয়ে দিই, যে কোলেস্টেরল অনেক হরমোন তৈরিতে হেল্প করে, তাই না? তার মানে বিষয়টা অনেকের হয়তো একটা ধারণা আছে, কারণ প্রচারটা তো কম না, মানে চর্বির এগেইনস্টে বা এর বিরুদ্ধে প্রচারও কিন্তু আছে ভালোই। মানে আমরা সবসময় বলি যে এটা অ্যাভয়েড করবেন, চর্বি খাবেন না, এটা আসলে তাদেরকেই বলা হয় যাদের চর্বির সমস্যা আছে, তাই না? কিন্তু তার মানে এই না যে শরীরে চর্বি দরকার নেই। এটা দেখেন, আমরা যদি অন্যভাবে বলি, আমার আগুন দরকার ঠান্ডার মধ্যে গরম করার জন্য, কিন্তু এটা যদি দাবানো অগ্নিকাণ্ড হয়, এটা যদি লস অ্যাঞ্জেলেসের ঘটনা ঘটে, তাহলে সর্বনাশ হয়ে গেল। মানে আগুন থাকতে হবে বাসায়, কন্ট্রোল করতে হবে। সেটাই, কারণ এটা দিয়ে তো সবকিছু পুড়িয়ে দেওয়া যাবে না। সেটি কোলেস্টেরল বা চর্বি শরীরের জন্য খুবই দরকারি, কিন্তু আমাদের অনেকগুলো হরমোন আছে যেগুলো তৈরি হচ্ছে এই চর্বি থেকে। আমার শরীরের বিলিয়ন সেল রয়ে গেছে, যে সেলের ওয়াল তৈরির সময় এই কোলেস্ট্রল দরকার পড়ছে। কিন্তু দরকারের সাথে সাথে আমাদের দৈনন্দিন যে অভ্যাস, আমরা যদি চর্বিযুক্ত খাবার খাই, যেটাকে বলে স্যাচুরেটেড ফ্যাট, দ্যাট ইজ ভেরি ব্যাড, স্যাচুরেটেড ফ্যাট। আচ্ছা, তো আরেকটা জিনিস আমার মনে হয় যে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন, যে আপনি বলছিলেন একটু যে এই এলডিএল, এইচডিএল, টিজি এবং যদি টোটাল কোলেস্টেরল, এগুলোর স্বাভাবিক মাত্রাটা কত? এখন
আমরা প্রথমেই ধরে নেই যে এলডিএলটা আমরা সব থেকে ভালো হয় যদি আমরা 100 নিচে রাখতে 100 নিচে রাখতে বলেন। গুড। এর কিছু পরিবর্তন আছে, তাহলে বুঝবো যে কিছু মোটামুটি পরিবর্তন আছে। ডায়াবেটিক পেশেন্ট হলে আমরা চাবো 70 এর নিচে রাখতে। আচ্ছা, আরো নিচে রাখতে চাবো, কারণ ও নিজে বয়সের কোনো বিষয় আছে কি, যে বয়সের বিষয় নাই, যে মানে বয়স কম বলে একটু বেশি থাকলে সমস্যা নেই? আমরা চেষ্টা করবো সবসময় 130 এর নিচে রাখতে। যদি 160 এর উপরে হয়ে যায় তখন আমরা হাই রিস্কের মধ্যে চলে গেলাম। তাকে আমাদের ট্রিটমেন্ট দিতে। এলডিএলটা নিয়ে চেষ্টা করি সব থেকে বেশি। তারপরে টিজি, ট্রাইগ্লিসারাইড আমরা চেষ্টা করি 150 এর নিচে সব থেকে ভালো রাখতে পারলে। এখন 200 নিচে হলে আমরা বলি যে এটা ভালো না বা ডেঞ্জার পার হয় নাই। 200 উপরে পার হয়ে গেলে ডেঞ্জারে চলে গেল। আচ্ছা, আর আরেকটা যেটা বললেন যে এইচডিএলটা আমরা চেষ্টা করি 60 এর উপরে রাখতে। ছেলেদের জন্য 40 এর উপরে গুড, মেয়েদের জন্য 50 এর উপরে গুড, বাট 60 এর নিচে রাখার চেষ্টা করি। টোটাল কোলেস্টেরল আমরা এতগুলোর পিছনে যদি যাই তাহলে দর্শক খই হারাই ফেলবে। আমরা সব থেকে চেষ্টা করি যে সহজভাবে আলোচনা, মানে এই তিনটাই ইম্পর্টেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট তিনটাই। আচ্ছা, এখন আপনি বলছিলেন যে খাবার দাবার একটা বড় ভূমিকা। এক্ষেত্রে শুধুই কি খাবার দাবার ভূমিকা? আমরা আরেকটা অনেকে শুনি যে খাবার দাবার তেমন খান না কিন্তু কোলেস্টেরল বেশি। হচ্ছে একটা জেনেটিক ফ্যাক্টর ইনভলভ রয়ে গেছে। কারো জেনেটিক্যালি ওর প্রোডাকশন বেশি হচ্ছে, অল্প খাবারই। মানে এই যে জেনেটিকের কথা বললেন, মানে বংশগত একটা উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে। এদের সংখ্যা কিরকম? এদের সংখ্যা এত বেশি না, এদের সংখ্যা কম। কালকে যেমন আমার একটা পেশেন্ট আসছে, ও বলছে যে আমি তো ভাইয়া খাবার খাচ্ছি না, আমি তো তেমন খাবার খাই না, আমার খুব আর্লি এজে আমার ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, আমি কোলেস্টেরল যুক্ত খাবার খাচ্ছি না, কিন্তু আমার ওপেন হার্ট সার্জারি একবার হয়ে গেছে, অনেকগুলো রিং পরানো হয়েছে, এখন আরেকটা ওপেন হার্ট সার্জারি হবে। আমি এই পেশেন্টটাকে নিয়ে নিউ ইয়র্কের দুইজন খুব প্রথিতযশা হার্ট সার্জনের সাথে আমার রুমে বসে স্কাইপ করে আমি ওদের সাথে কথা বললাম যে কি করা যায় এটা নিয়ে। দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি। আলোচনার সারাংশ এটাই যে এটা একটা সমস্যা রয়ে গেছে, যে জেনেটিক ফ্যাক্টর, যেটা জেনেটিক ফ্যাক্টরে আমাদের আরো কিছু প্রিকশন, আমাদের কিছু বাধ্যবাধকতাকে মেনে চলতে হবে। জেনেটিক ফ্যাক্টরের সাথেও আমাদের আমরা যে এলাকা থেকে আসছি, আমাদের হার্টের থেকেও আরো বেশি সমস্যা রয়ে গেছে ডায়াবেটিস। 10 জনের 5-6 জনের ডায়াবেটিস রয়ে গেছে। ডায়াবেটিস নিজেই ওইটা আপনার বাড়াই দিচ্ছে অনেক বেশি, এলডিএল এর পরিমাণ বাড়াই দিচ্ছে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়াই দিচ্ছে, এইচডিএল এর পরিমাণটা কমাই দিচ্ছে, এর নিজেই আরো ঝুঁকির দিকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন ডক্টর তৌহিদ, আমার মনে হয় যে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি, আমার দর্শক আপনারা খুব উপভোগ করছেন আমাদের আলোচনা এবং আমাদের সাথেই থাকবেন। তো যেটা আমার প্রশ্ন, যে এই যে বললেন না যে বংশগত, তো পেশেন্ট হয়তো আপনাকে বললো যে আমি তো তেমন কিছু খাই না, আমার কোলেস্টেরল কেন বেশি, বা আপনিও টেস্ট করে দেখলেন বেশি, কিন্তু উনি বললো সেটার উপরে কতটা নির্ভর করা যায়? মানে এটা আপনি কি অন্য কোনো উপায় আছে বোঝার যে এটা আসলে জেনেটিক? এটা ওইভাবে টেস্টটা এত সহজলভ্য না, আমরা স্বাভাবিকভাবে করতে পারি। মানে সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রি যখন দেখতে পাচ্ছি যে বাবা কিংবা মা মারা গিয়েছে অল্প বয়সে হার্ট অ্যাটাকে, আচ্ছা, এবং তারা যদি জীবিত থাকে তাদের কোলেস্টেরল প্রোফাইলটা যদি দেখেন, কোলেস্টেরল প্রোফাইল দেখা, এবং পেশেন্টের কোলেস্টেরল প্রোফাইল সব, অনেক পেশেন্ট আছে খুব মেনে চলছে, মেনে চলার পরেও কোলেস্টেরলের পরিমাণটা বেশি, অথবা এলডিএল কোলেস্টেরল দেখা যাচ্ছে যে অত বেশি না, কিন্তু হার্ট অ্যাটাক গুলো ব্লক করে যাচ্ছে। কারণটা তখন বোঝা যাচ্ছে এটা জেনেটিক ফ্যাক্টর। হিস্ট্রি থেকে আমরা বলে দিতে পারছি জেনেটিক ফ্যাক্টর ইনভলভ এখানে। সেটা একটা বিষয়। তো এটা তো গেল। তো খাবার দাবারের কথায় যদি একটু আসি, কারণ সেটা মানে একটু আলোচনা করা উচিত যে কি ধরনের খাবার, মানে আসলে এভাবে বললে দর্শকরা কি মনে করে জানি না, কারণ আমরা যেসব খাবার পছন্দ করি, আমাদের গরুর মাংস থাকে, তাই না, আমাদের পার্টিগুলিতে পোলাও কোরমা থাকে, বিরিয়ানি থাকে, তো মাংস থাকে, বিভিন্ন যে মাংসের আইটেম যত রকম রান্না হয় সেগুলো সবগুলোতেই মানে চর্বির কথা বলার অপেক্ষাই রাখে না যে কি পরিমাণ থাকে। তার পাশাপাশি ইদানিং আমরা দেখি যে হ্যাঁ, আমাদের কমিউনিটিতে সালাদের একটা প্রচলন
হচ্ছে এবং অনেকে উৎসাহ করে খাচ্ছেন। ভেজিটেবলের অনেক আইটেম তৈরি হচ্ছে, অনেকে ফিশের দিকে ঝুঁকছেন, সামুদ্রিক মাছ খাচ্ছেন। আপনার কি সাজেশন? এবং আপনার তো একটা অবজারভেশন আছে আপনার রোগীদের নিয়ে। আপনি যে খাবারগুলোর কথা বললেন, একই সাথে আপনি ফ্রুটস নিয়ে আসেন, ফ্রুটস নিয়ে আসেন, আপনি হোল গ্রেইন নিয়ে আসেন, এখানে আপনি অ্যাড করেন হোল গ্রেইন। ফ্রুটস কথা বলিনি কারণ আমরা আসলে ফ্রুটস অত পছন্দ করি না। যেমন হোল গ্রেনের কথা বললেন, হোল গ্রেনটা আমরা অনেকে এই পছন্দ যে করি না। আগের আলোচনাগুলোতে আমরা বলছি যে আমরা খুব উন্নত দেশে আসছি, সেটাই আমাদের এস্টাবলিশমেন্ট হতে হতে আমাদের কিন্তু 50 পার হয়ে যায়। যখন আমরা একটু আরাম করতে চাই তখনই শুনতে পাই যে সমস্যা শুরু হয়ে গেছে। না, উনি ঘুমাইতে গেছেন, সকালে ওনাকে উনি আর নাই। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অ্যাটাকগুলো হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ খুব সচেতন হচ্ছে। এখন সবাই জানতে চায় কি খাবো না, কোনটা খাবো না। এখন গরুর মাংসটা অ্যাভয়েড করতে চায়। আমার মিট সমস্যা নাই, সমস্যা হলো আমার ফ্যাটটা, আমার প্রোটিন কোনো অসুবিধা নেই। কিন্তু গরুর মাংসের সমস্যা হচ্ছে এই লেয়ারে লেয়ারে ফ্যাট থাকে। সেটাকে যদি আমরা বয়েল করে ফ্যাটটাকে বের করে দিতে পারি, একদম পিওর মিটটাকে আমরা খেতে পারি, তাহলে আমার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি কাবাব বেটার? কাবাবের ভিতর তো ফ্যাট যদি আমরা বার্ন করে তো এটা আমরা যদি ট্রাস্ট করতে পারি রেস্টুরেন্টকে, যে ওর ভিতরে দেখবেন যে সুপার মার্কেটে কত পার্সেন্ট ফ্যাট আছে এটা উল্লেখ করা আছে, মিটের সাথে উল্লেখ করা আছে লিস্ট অ্যামাউন্ট অফ ফ্যাট। 95-97% যদি ফ্যাট ফ্রি থাকে, সেই খাবারটা যদি নিয়ে আসি আমরা, তাহলে রেগুলারটার মধ্যে তো অনেক বেশি থাকছে। আমরা ওটা একটা প্রোটেকশনে যাচ্ছি। আমরা প্রতিদিনের যে অভ্যাস, মানে ধরেন মাংসের তো অনেকগুলো আইটেম আছে যেগুলো মানে বার্ন করা হয় বা স্মোক যেগুলা, তো সেগুলিতে তো সরাসরি রান্না করা হয় না। আমাদের দেখেন আমরা কারি তৈরি করি, রাইট? তো মাংসের ভিতরে ফ্যাটটা রয়ে গেছে, একই সাথে আমরা পেঁয়াজ ভাজছি তেল দিয়ে, তারপরে আরো একটু আমরা ওর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। এটা না করে যদি আমরা গ্রিল করি, এয়ার ফ্রায়ার আসছে, আমরা যদি এয়ার ফ্রায়ার ইউজ করি, আমরা যদি এমন কিছু করি যেটাতে গ্রিলটা তো আমরা অনেক আগে থেকে করছি এবং এটা ভালো। গ্রিলটা আমরা করছি আমাদের মানুষজন, আমরা সামারে একটু গ্রিল করি, কিন্তু উইন্টারে করি না। কিন্তু যারা এই দেশে জন্ম, এখানে যারা স্বাস্থ্য সচেতন, এরা প্রতি সপ্তাহে একবার গ্রিল করে রেখে দেয়। মিটটা যেটা খেতে চায় ওটা গ্রিল করে ওটা ফ্রিজে রেখে দিচ্ছে, প্রতিবার খাওয়ার সময় এয়ার ফ্রায়ার গরম করে খাচ্ছে। মিট খাচ্ছে ওরা, কেউ কেউ আমাদের থেকে বেশি মিট খাচ্ছে, কিন্তু সমস্যা নেই, ফ্যাটটাকে বের করে নিয়ে যাচ্ছে। আর সাথে করছে ওরা জিমে যাচ্ছে কিংবা বাইরে হাঁটাহাঁটি করছে, দৌড়াচ্ছে। এটা আমাদের সমস্যা, এটা আমাদের একটা বড় সমস্যা। আমাদের থার্ড সমস্যা, আমরা খেয়েই ঘুমাতে যাই। সেটাই মানে ব্যায়ামের ব্যাপারে মনে হয় আমাদের, আমরা যত আলোচনা করতে থাকবো আমাদের দর্শকও এগুলো শুনতে থাকবে, আমরা একই সাথে দর্শকও লার্ন করবে, আমরাও লার্ন করব। দর্শক, আমরা কিন্তু পুরো জিনিসটাই কখনোই, আমি মনে করি না যে আমি সবকিছু শিখে আসছি। আপনাদের সাথে আলোচনা করতে করতে অনেক কিছু লার্ন করি, অনেক কিছু নতুন করে স্টাডি করি, পড়তে থাকি, আরো লার্ন করি। আপনারা প্রশ্ন করবেন যখনই মনে হবে, তা আমরা খুব খুশি হব এবং ভাববো যে আমাদের আলোচনাটা সঠিক দিকে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি তারপরে বলছি 6463079828। এই নম্বরে আপনারা আমাদের আজকের বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন। আমি আলোচনায় ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে, ডাক্তার তৌহিদ শিবলি। ডাক্তার তৌহিদ শিবলি, এই যে কোলেস্টেরল বলি, লিপিড বলি, যাই বলি, মানে আমরা যেটা আলোচনা করছি চর্বি, মোদ্দা কথা, যদি রক্তে বেশি থাকে কোনো উপসর্গ হয়? আমরা কোনো উপসর্গ পাই না মোস্ট অফ দ্য টাইমই। পেশেন্ট সবসময় বলে যে আমার তো কোনো অসুবিধা নাই। আমরা রুটিন ব্লাড ওয়ার্ক করি, রুটিন ব্লাড ওয়ার্কের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। যখন দেখতে পাচ্ছি খুব খারাপ অবস্থায় আছে, এলডিএল কোলেস্টেরল 170, 180, ডায়াবেটিক পেশেন্ট, আমি বলি যে আপনারা তো যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক করতে পারে, কিডনি নষ্ট হতে পারে, নার্ভ নষ্ট হতে পারে, স্ট্রোক করতে পারে, তখন পেশেন্ট অ্যালার্ট হয়। তাহলে কি করব? তখন আমি তিনটে জিনিস বলি। প্রথম, সব থেকে সহজ যেটা, সেটা বলি যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেন। দ্বিতীয়ত বলি যে রাত্রে যে একটু দেরি করে খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন তা না করে 2-3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপ দেন। 3 নম্বর হচ্ছে আমরা বলি যে চর্বিটা কিভাবে দূর করা যায় চেষ্টা করে দেখেন। বলে যে আমরা তো মেস করে থাকি, একসঙ্গে খাই, রান্না করে খাই, তেমন ওটাকে চেষ্টা করেন সবাই মিলে ধীরে ধীরে নিজেরাই আলোচনা করতে চর্বিটা বের করে ফেলে দেন। চতুর্থত যেটা করি, আমরা মেডিসিন দিয়ে দিই।
মেডিসিনটা উল্লেখ করি দর্শক। মেডিসিনটা কোলেস্টেরল মেডিসিন, প্রতিটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কোলেস্টেরল ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে গেছে, যে ওইটা শরীরের সেলকে ভাঙতে পারে। সেজন্য আমরা বলি যে রাত্রে ঘুমানোর আগে খান। রাত্রে আমরা ঘুমাই যাই যখন আমরা হাঁটাহাঁটি করছি না, হাঁটাহাঁটি না করলে আমার পায়ের যে সেলগুলো আছে ওগুলো কিন্তু ওইভাবে ভাঙছে না। না ভাঙলে কোলেস্টেরল ইটসেলফ আমার কোষকে ভাঙে। তাহলে যদি রাত্রি ঘুমের সময় খাওয়া হচ্ছে, ও কাজ করে যাচ্ছে, আমরা ডেঞ্জার ফ্রি থাকছি। আর যদি ট্রাইগ্লিসারাইড কমাতে চাই, সেটা আমরা কোলেস্টেরলের এলডিএল কমাতে গেলে আমরা বড় মাপে বলি স্ট্যাটিন। আর ট্রাইগ্লিসারাইড যদি কমাতে চাই আমরা তখন বলি যে ফাইব্রেট, ফেনোফাইব্রেট আছে, জিমফাইব্রোজিল আছে, যেগুলোকে মানে ওগুলোর জন্য আলাদা ওষুধ আছে। ওগুলোর জন্য আলাদা ওষুধ আছে। আচ্ছা, আমার মনে হলো এই মুহূর্তে যে ডক্টর তৌসিফ, আমরা প্রায়শই শুনি যে ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ভাত কম খাওয়া বা রুটি জাতীয় খাবার কম খাওয়া বেশি উপকারী। এটা কি সত্যি? ঠিক। এখন দেখেন যে এটা দুটোই চর্বি। এখন যদি এলডিএল কোলেস্টেরলকে কমানোর জন্য আমরা স্ট্যাটিন ইউজ করি, স্ট্যাটিনটা প্রথমেই কাজ করবে, 1 নাম্বার ওয়ার্ক করবে এলডিএল এর উপরে, আর 2 নাম্বার কাজ করবে ট্রাইগ্লিসারাইডের উপরে। কিন্তু ট্রাইগ্লিসারাইডকেও কমাবে, কিন্তু প্রথম কমাবে এলডিএল কে বেশি পরিমাণে। আর যদি আরেকটা বলছি, যেমন জিমফাইব্রোজিল, যেটা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য আমরা ইউজ করি, ফেনোফাইব্রেট আমরা ইউজ করি ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য। ওর প্রথম কাজই হবে ট্রাইগ্লিসারাইড কমানো, দ্বিতীয় কাজ হবে এলডিএল কে কমানো। সবই সোর্স হচ্ছে কোলেস্টেরল। তার মানে হচ্ছে যে আমরা যদি চর্বি কমাতে চাই, আপনি তো বললেন যে চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করা, একই সাথে তো আপনি তাহলে তো ভাত রুটি এগুলো আমরা ফোকাস করব সব থেকে বেশি। আমরা চর্বি বলতে অনেকেই মনে করেন যে মাংসতে যে চর্বি দেখা যাচ্ছে, দেখা চর্বি এবং অদেখা চর্বি, হিট দিলেই এই চর্বিটা গলে তেল হয়ে যাচ্ছে। আমরা যে তেলটা খাচ্ছি রান্না করার সময়, এই তেলটাও খুব ডেঞ্জারাস। না সেটাই, মানে আর যেগুলো অন্য চর্বি জানি আমি, সেগুলো শুনতে চাই আপনার কাছ থেকে, যে যেমন আমরা বলি বাটার বা যেটা বলি পনির, খুবই মানে সবগুলি। এখন পনিরটা যেটা, এটা অ্যানিমাল ফ্যাট এর মতন এত খারাপ না, এত খারাপ না, এত খারাপ না। এবং কিছু পনির আছে আবার ভালো পনির, কিছু পনির এইটা ক্ষতি করছে না। তো পনিরের থেকেও বেশি জিনিস যেটা যে আমাদের, না ধরেন এই যে পিৎজাতে যেটা দেয় উপরে, হ্যাঁ, তো ওগুলি তো চর্বি জাতীয়, ওগুলো কি, এটা সোর্স আমি বলতে পারবো না যে এটা কতটুকু খারাপ হবে। বাট আমরা তো ওইটা পিৎজা খাওয়ার সময় তো ওটা পোড়াটাই খেয়ে ফেলছি, কিন্তু আমাদের তো সমস্যা ওইভাবে দেখা যাচ্ছে না। বাট ইটস নট এ গুড ওয়ান, যত কম খেতে পারি তত ভালো। না কিন্তু আরেকটা কথা, যে যেহেতু সাইন সিমটম নাই, কিন্তু বাহ্যিকভাবে এমন কোনো কি ওয়ার্নিং সাইন আছে যেটা দিয়ে আপনি সন্দেহ করতে পারেন যে তার চর্বি বেশি? কোনোভাবেই না, কোনোভাবেই না। অনেকের সময় দেখি না, অনেকের, আমার মনে হলো যে ওই চোখের নিচে চর্বিরিয়া জমে বা শরীরে জমে, এগুলি কি মানে বিচ্ছিন্ন? এগুলো বিচ্ছিন্ন না, এগুলো হচ্ছে কোলেস্টেরলের অনেকগুলো স্টেপস রয়ে গেছে, ওর মেটাবলিজমের কিছু কিছু স্টেপস রয়ে গেছে। ওই স্টেপস এর মধ্যে 2-1টা এদিক ওদিক হলে তখন ওইভাবে প্রকাশ পায়। এই ডিজিজ গুলো খুব রেয়ার, এবং এগুলোকে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কমানোর পরেও দেখা যায় যে মানে ওগুলো থাকা যে একটা ভয়ঙ্কর কিছু তা না, মানে ওগুলো ছাড়াও অনেক মানুষ আছে ভয়ঙ্কর অবস্থা, ওগুলো ছাড়াই তো ভয়ঙ্কর অবস্থা। এরকম কয়জনকে দেখা যায়? সেটাই আমার আপনার মতোই ম্যাক্সিমাম মানুষ। তো কিন্তু আমাদের ভিতরে যে দানবীয় জিনিসটা রয়ে গেছে, যে চর্বিটা রয়ে গেছে, এলডিএল কোলেস্টেরল রয়ে গেছে। আমাদের ট্রাইগ্লিসারাইড নিয়েও আমি এত ভয় পাই না, খুব কম মানুষেরই খুব অ্যালার্মিং অবস্থায় যায়, কিন্তু এলডিএলটা অ্যালার্মিং অবস্থায় প্রায় অনেকেরই যাচ্ছে। আচ্ছা, এখন আমরা তো খাবারের কথা বলছি, যে খাবারের একটা বড় সোর্স, যে কারণে আমরা চর্বি আমাদের শরীরে বেড়ে যাচ্ছে। আর আমরা একটা কথা বললাম যে জেনেটিক, কিন্তু এর বাইরে আমাদের কোনো বদ অভ্যাস আমরা যেটা শুনি, মানে আপনার কাছ থেকে আমি জানতে চাই এভাবে, যে কিছু কিছু কমন বদ অভ্যাস আছে না, যেটা বলা হয় যে স্মোকিং, অ্যালকোহল, এগুলি কি কোনো ভূমিকা আছে? এলডিএল বাড়াবে, এইচডিএল কমাবে। আচ্ছা, ও তার মানে ডাবল ট্রাবল। এখন কতগুলো আমরা নেগেটিভ কথা বলবো, যতই বলতে থাকি আমাদের দর্শক যদি বলে যে সবই তো মানে এলডিএল বাড়াবে আবার এইচডিএল কমাবে, দুশ্চিন্তা করলেও এটা কিন্তু ইফেক্টটা ওইভাবে আসছে। আচ্ছা, অশান্তিপূর্ণ জীবন, হ্যাঁ, হ্যাপি লাইফ না।
এগুলো সবকিছুই সমস্যা ডেকে নিয়ে আসছে। আমরা যদি সুখী জীবনে যাই, আমরা যদি ডেইলি রুটিন মেপে চলি, আমরা যদি ঠিকমতো ঘুমাই, ঠিকমতো কাজ করি, একটু কায়িক পরিশ্রম করি, আমরা খেয়ে দেই ঘুমাইতে না যাই, আমাদের খাবার পরিমাণটা যদি কম রাখি, মোদ্দা কথা যদি খাবারটা যেটা আমরা যদি সমস্যা হচ্ছে কোথায়, যে আমি যখন খেতে বসছি আমি কিন্তু পেট ভরা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু পেটের থেকে ব্রেনে সিগন্যাল যেতে প্রায় 15 থেকে 25 মিনিট টাইম লাগে। এই সময়টায় পরে কিন্তু খাবার বেশি হলে তখন বলে দেয় ব্রেন যে খাবারটা বেশি হয়ে গেছে। আমরা যদি প্রতিদিন যা খাই তার 2-3 ভাগে 2 ভাগ খাই, 1 ভাগ না খেয়ে থাকি, একটু ক্ষুধার্ত থেকে উঠে আসি, তাহলে আমরা যত খারাপ খাবারই খাই না কেন, খারাপ অংশটা একটু হলে কম যায়। তা আমরা চেষ্টা করব দর্শক, সবাই চেষ্টা করব যে আমরা একটু কম খেতে। সেটাই। তো দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি হাইপারলিপিডেমিয়া নিয়ে। আমাদের আজকের অতিথি ডাক্তার তৌহিদ শিবলি। আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি। তো ডাক্তার তৌহিদ শিবলি, একটা প্রশ্ন আপনি বলেছেন যদিও, তারপরও যদি একটু শেষ ভাগে আমরা এটা আলোচনা করে শেষ করি এই অংশটা, সেটা হচ্ছে যে তাহলে কোলেস্টেরল যদি বেশি থাকে বা চর্বি বেশি থাকে, যেভাবেই বলি না কেন, তো এটার চিকিৎসা আপনি বলেছেন যে এক্সারসাইজ, খাবার নিয়ন্ত্রণ, কিছু বিশেষ খাবার পছন্দ করা, কিছু ওষুধপত্র বলেছেন। তো এগুলি কি নিয়ন্ত্রণের বিষয়, না এর বাইরে আরো কিছু আছে? মানে এই জিনিসগুলি করলে কি হবে? আমরা তো সবকিছুই আলোচনা করছি। এখন জেনেটিক ফ্যাক্টর যেটা রয়ে গেছে, সেটার ক্ষেত্রে তো আপনি আরো ওষুধ দিবেন। আমরা শুধু ওষুধ তো সবকিছুর সমাধান না, আমাদের জীবন পদ্ধতি সবথেকে পরিবর্তন করতে হবে, সবকিছু পরিবর্তন। তার মানে এককভাবে, আমি এই কথাটা তুললাম এই কারণে যে এককভাবে যদি কেউ ভাবেন যে আমি তো ওষুধ খাচ্ছি বা আমি তো এটা করছি, কিন্তু শুধু ওষুধ পারবে না। আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে জীবনযাত্রা প্রণালী পরিবর্তন করতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং একই সাথে ডাক্তারের কাছে যোগাযোগ রাখতে হবে যে অবস্থাটা কি। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, আপনি ওষুধ দিলেন, সবকিছু রোগী করছে বা কিছুটা করছে, রোগীর অবস্থা উন্নতি হতে হতে এই যেগুলো বললেন যত রকম কোলেস্টেরল, সবগুলোর মাত্রা স্বাভাবিক, তখন কি ওষুধ বন্ধ করে দেবে? না, ওষুধ বন্ধ করা যাবে না যদি এলডিএল যদি নর্মাল অবস্থায় আসে। আর কিছু কন্ডিশন আছে যেখানে, যেমন ডায়াবেটিক পেশেন্টের আমার স্ট্যাটিন দিতেই হবে, যতই কম থাকুক দিতেই হবে। মানে ডায়াবেটিসের সাথে সম্পর্কটা খুব খারাপ সম্পর্ক। ওইটা যেটা করে যে এলডিএল কোলেস্টেরল শুধু না, ওর ছোট ছোট এলডিএল, ছোট ছোট এলডিএল তৈরি, মানে আরো ঘন, যেটাকে আমরা বলি যে ভিএলডিএল। না, ভিএলডিএল তো একটা খারাপ জিনিস হলো। আমি বলছি যে এলডিএল ছোট সাইজের আসে, সেটা মাইক্রোভাস্কুলার চেঞ্জ করে। মাইক্রোভাস্কুলার চেঞ্জগুলো কি করছে, যে হার্টের ব্লাড ভেসেলে করছে, কিডনির ব্লাড ভেসেলে করছে, ব্রেনের ব্লাড ভেসেলে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে অনেক ছোট ছোট রক্তনালী সেখানে গিয়ে এটা ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিলে কি হচ্ছে দেখেন, তখন তো সে একই অবস্থা হবে। নরমাল যে রক্তনালীর যে ওর যে সংকোচনের ক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যায়, ওটা রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে আমাদের প্রেশারটা হাই হয়ে গেল। যখন প্রেশার হাই হয়ে গেল, ওদিকে প্লেক তৈরি হয়ে আসছে। ওই প্রেশারটা যখন ওভার প্রেশার হচ্ছে, ওর উপরে একটা প্রেশার তৈরি করছে। প্রেশার তৈরি করলে তখন ওখানে ব্লিড করতে পারে, প্লেকটা ছুটে যেতে পারে, কিংবা ওখানে ব্লিড করতে পারে। যদি এটা হার্টে হয়, ওটা সেটা আপনি বললেন। তার মানে কি যে এই কোলেস্টেরল বেশি থাকাটাই যে একটা সমস্যা, মানে আমরা বলছি আসলে কেন মানে হচ্ছে যে এ থেকে কি কি সমস্যা হতে পারে? আপনি একটা বললেন যে হাইপারটেনশন, আর কি হতে পারে? এই যে হার্ট অ্যাটাকটা, স্ট্রোক করছে, বলে ফেলছেন, কিডনিতে করছে। জি, কিডনিতে কি ধরনের সমস্যা করতে পারে? কিডনিতে যে কিডনিটা কি একটা ফিল্টার, এটা মিলিয়ন সেল রয়ে গেছে, যে মিলিয়ন ওই নেফ্রন রয়ে গেছে সেল, কিডনি সেলগুলোকে আমরা বলি নেফ্রন। তো নেফ্রনের ভিতরে যে ব্লাড ভেসেলটা রয়ে গেছে, সেখানেও গিয়ে রক্ত জমছে। ওখানে রক্ত জমলে আমার ব্লাডের ভিতরে যে ক্লিন করতে হবে, এলডিএল ক্লিন করতে হবে, সেই ক্লিনটা করতে পারছে না। মানে যে পাইপ দিয়ে রক্ত যে পরিশুদ্ধ হওয়ার কথা, সে নিজেই বন্ধ হয়ে আছে, এবং ওর মেকানিজম কিছু চেঞ্জ হচ্ছে, অ্যাপোপ্রোটিন তৈরি হচ্ছে। যখন অ্যাপোপ্রোটিন তৈরি হচ্ছে, ওর আবার কিডনির আবার আরেকটা জিনিস করে,
ফাইব্রোটিক আর একটা পার্টিকেল তৈরি করে যেটা ফাইব্রাস তৈরি করে। তো প্লেকের মতোই আর একটা সমস্যা নিয়ে আসে এবং মানে অনেকটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং আরেকটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে ছোট ছোট এলডিএল তৈরি করে, যেটা আরো বেশি বিধ্বংসী। বড় এলডিএল থেকে ছোট এলডিএল গুলো আরো বেশি বিধ্বংসী, আরো বেশি প্লেক তৈরি করে। বেশি প্লেক তৈরি করার ওই আর্টারি গুলো ব্লক করে দেওয়ার ক্ষমতা। তার মানে ছোটগুলো তো আসলে দেখা যায় যে অনেক পরিমাণ রক্তনালীকে আক্রান্ত করছে, কারণ বেশিরভাগ রক্তনালী তো ছোট। শরীরে একদম মানে দূরবর্তী যে রক্তনালীগুলো, ওগুলো করছে, ওগুলো করলে তখন তার কিডনি ফেলিয়ার দিকে চলে যাচ্ছে। সব দিক থেকে আমরা সমস্যা পাচ্ছি। আমার হার্ট ছাড়াও, কিডনি ছাড়াও আমার ব্লাড ভেসেলের, এটাকে বলে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। পেরিফেরি আর্টারিগুলো তো যখন ওই চর্বিগুলো জমাট বেঁধে যাচ্ছে, ওখানে আটকাই যাচ্ছে, তখন ওর ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, পায়ে রক্ত চলাচল কমে যাচ্ছে, আমার হাতে রক্ত চলাচল কমে যাচ্ছে। তো এই একটা ফ্যাট শরীরে যত আর্টারি আছে সব জায়গায় ব্লক করছে। আমার সমস্যা হলো যে আর্টারিটা যদি আমি ব্লকটা ছড়াইতে পারি, সেই ছড়ানোর জন্যই এত অ্যাক্টিভিটিস, যে সবসময় বলছে যে এক্সারসাইজ করতে, হাঁটাহাঁটি করতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে, কম খেতে, খুশি থাকতে, ভালো আলোচনা করতে, যেগুলো সবসময় ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানার ইচ্ছা, কারণ এটা হয় আপনি নিশ্চয়ই ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে মানে এটা কি এমন যে একটা মানুষ যদি ধরি যে তাকে দেখলেই বোঝা যায় যে উনি হয়তো একটু মোটা স্থূলকায়, এবং আরেকটা মানুষ দেখতে খুব, ওই অর্থে যদি বলি একদম স্লিম, কিন্তু এটা বাহ্যিকভাবে কি বলা সম্ভব যে ওই লোকটার কোলেস্টেরল কম, এটা বেশি? এটাকে বলে মেটাবলিক সিনড্রোম বলে। অনেকগুলো পুঞ্জীভূত রোগকে একসাথে নিয়ে আসে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। এটা হচ্ছে কি যে কোমরটা যদি কারো 35-এর উপরে হয়ে থাকে, কোমরের মাপটা, এইচডিএল যদি কম থাকে, তারপরে ওখানে আছে যদি সুগারের পরিমাণ ব্লাডে যদি বডি মাস ইনডেক্সের একটা বিষয় আছে, বডি মাস ইনডেক্স আছে, A1C যদি বেশি থাকে, মানে যেটা মানে এক ধরনের সুগারের একটা পরিমাপ করে, সুগারের পরিমাপ আমরা ডায়াবেটিসের জন্য যেটা চেক করতেছি। এই কয়েকটা জিনিস একসাথে হলে তখন আমরা বলি মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম যদি কেউ কারো থাকে, তার জীবনের অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর আয়ু কমে যাচ্ছে। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম খোকন দাস, আমি মেক্সিকান থেকে কথা বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো অনেক কিছু জানলাম আপনাদের আলাপ থেকে যে আপনার অয়েল গুলো খুব খারাপ, রেড মিট গুলো খারাপ, তারপরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক ফ্যাটি ফিশও খাই, যেমন ইলিশা ফিশ, তো সেগুলো কি শরীরের জন্য কতটা খারাপ? অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, আমরা ভুলে গিয়েছিলাম প্রশ্নটা করতে। আপনাকে একটা গল্প বলি আপনাকে, যে দেখা গেল যে এস্কিমোদের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে না। তখন সায়েন্টিস্টরা খুব চিন্তা করে গেলেন যে কি করছে ওরা, যে হার্ট অ্যাটাক হচ্ছে না। ওদের তো দেখে খুব হালকা পাতলা মনে হয় না, ওরা একটু স্থূল, কেন হচ্ছে? তখন অনেক গবেষণা পরে দেখা গেল যে ওরা গভীর সমুদ্রে গিয়ে স্যামন মাছ ধরে নিয়ে আসছে। স্যামন মাছে যে ওমেগা ফ্যাট রয়ে গেছে, ওটা একটা ফ্যাট, সে ওমেগা ফ্যাটটা আমাদের গুড ফ্যাট, যে ফ্যাটটা আমাদের ব্যাড ফ্যাটটাকে সরাই দিচ্ছে। দর্শক, মাছ মাংসের থেকে অনেক ভালো। যদি মাছটা আপনার ডিপ সির মাছ হয় সেটা অনেক ভালো। আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, যেটা ভেরি গুড কোলেস্টেরল, ভেরি গুড ফ্যাট। আপনার প্রশ্নের জন্য খুবই ধন্যবাদ, যে এই আলোচনাটা আমরা করিনি, আপনি করেছেন। তো ডাক্তার তৌহিদ, আমি একটু যোগ করি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমার একটা মানে জানার তথ্য আছে, সেটা হলো যে বাংলাদেশে আমাদের তখন IPGMR-এ আমাদের সোহরাব হোসেন স্যার একটা রিসার্চ করেছিলেন ইলিশ মাছ নিয়ে, এবং তাতেও দেখা গেছে যে ইলিশের যে চর্বি সেটাও কিন্তু ভালো জাতের চর্বি, এবং সেটা তো কিন্তু উপকার আছে। উনি ইলিশের কথা বলেছিলেন, তো আমি আমার মনে হলো সেই তথ্যটা, কারণ আমার সেটা রিপোর্ট করার সুযোগ হয়েছিল। কিন্তু ওটা নদীর মাছ না, ওটা সাগর থেকে আসে, ধরা খায় নদীতে। ওর স্ট্রাকচারটাই এরকম, ওর সি থেকে, ডিপ সি থেকে চলে আসছে। সেটাই, ডিপ সি থেকে ইলিশ মাছ আসছে, ডিপ সি থেকে স্যামন আসছে, ডিপ সি স্যামন অনেক সময় আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছে, আমি শুনছি যে অনেকেই সিতে না আর্টিফিশিয়ালি কিভাবে যেন ক্রিয়েট করে, আমি জানি না ওটার ফ্যাটটা কেমন। বা ডিপ সির স্যামন
খুবই ভালো, ডিপ সি যে কোনো মাছই ভালো। আচ্ছা, তো আরেকটা কথা আপনি যেটা বললেন যে মেটাবলিক সিনড্রোম, আচ্ছা কিন্তু একটা মানুষ লিন অ্যান্ড থিন, তারও তো কোলেস্টেরল বেশি দেখি আমরা অনেক সময়। তার ওই যে খাদ্যাভ্যাসের জন্য, মানে ওটাও নিশ্চিত না, তাকে বলা যাবে না যে আপনি শরীর দেখে আপনি বলতে পারবেন না যে গুড অর ব্যাড। ইটস ভেরি ব্যাড অলসো ইফ ইউ মেক এ কমেন্ট লাইক দ্যাট। হ্যাঁ, কিন্তু তারপরও আবার অনেক বেশি মানে শরীর মেদবহুল হয়তো তারও দেখা যাবে যে কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে, এমনও তো পান। ইভেন কোলেস্টেরলের মাত্রা কম আছে, ওর হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। হার্ট অ্যাটাক হওয়ার আগে আমরা কিছু উপসর্গ পাই, আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠাই কিংবা হার্টের ডাক্তারের কাছে পাঠাই। ওনারা অ্যাঞ্জিওগ্রাম করছেন, অ্যাঞ্জিওগ্রাম করে হার্টের ভিতরে ঢুকে ওনারা দেখতে পাচ্ছেন কতখানি ব্লক হয়েছে। নির্দিষ্ট পরিমাণ ব্লক হলে রিং পরায় দেওয়া হচ্ছে, নির্দিষ্ট পরিমাণের থেকে যদি কম থাকে তাহলে রিং পরানো হচ্ছে না। ট্রিটমেন্টের মধ্যেই আমরা কোলেস্টেরলের ওষুধ দিয়ে কমায় রাখার চেষ্টা করছি, লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করছি, খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ইদানিং শুনছি যে দক্ষিণ এশীয় লোকজনের মধ্যে এবং বিশেষ করে বাংলাদেশের মানুষদের মধ্যে বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আমরা, আমাদের মধ্যে আমাদের আশেপাশের যে অঞ্চল এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, আমাদের দেশে হার্ট অ্যাটাক বা এই হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি অনেক বেশি, একটা গবেষণা আমরা শুনি। তো এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? এইখানে আমি বলবো যে আপনি যদি এখানকার মানুষের খাবারের অভ্যাসগুলো দেখেন, আমি বলছি সচেতন মানুষের, অসচেতন মানুষ এখানেও আছে। আচ্ছা, এখানেও মানুষ আমাদের যেমন অসচেতন আছে এখানেও আছে, হয়তো এদের পরিমাণটা কম, আমাদের পরিমাণ বেশি। এখন যে আমাদের যে খাবারগুলো, একটা সময় ছিল আমরা কিন্তু এই পরিমাণ খাবার পেতাম না, এখন খাবারটা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে। হওয়ার পরে মানুষ তেল দিয়ে খেতে চায়, সব সময় পরোটা খেতে চায়, তার মধ্যে গরু ভুনা চায়, তার মধ্যে আরো তেলের জিনিস চাচ্ছে। মানে আমাদের রাজকীয় খাবার আমরা একসময় দেখেছি, এখন আমরা খেতে চাই। খাবার রাজকীয় খাবার বলতেই আমরা বুঝি যে আমরা তেল সমৃদ্ধ খাবার, সেটাই। এখন দেখবেন যে মেডিটেরিয়ান ফুড যেটা, দেখবেন যে ওর ভিতরে তেল নাই। ওদের এটা সম্পর্কে যদি কিছু বলেন, কারণ এই খাবারটার কথা আমরা শুনি এবং এই খাবারটা আমি যতটুকু জানি বা আমি যতটুকু ট্রাই করেছি যে এটা কিন্তু মানে খেতে ভালো লাগে। আমি আপনার সাথে খুব একমত যে আমিও আমরা এটা কেন এটাতে কেন মানে আমরা যে কাজটা করতে পারি মেডিটেরিয়ান ফুডের, আমরা কয়েকটা পিকচার আমরা দিতে পারি, রেসিপি দিতে পারি, আমরা পিকচার দিতে পারি। মানে এগুলো তো আমরা আমাদের পরিচিত যে সব মানে উপাদান আমরা খাই, এগুলো মাছ মাংস তা দিয়ে হচ্ছে। হ্যাঁ, রাইট। এর ভিতরে তেলটা নাই, আপনি তো সবকিছুর উপরে দেখবেন তেল নাই, কোনো জায়গাতে ডিপ ফ্রাই নাই, এগুলো মানে এটা ওই খাবারটা ওটার ভিতরে যে তেল আছে সেটা দিয়েই তৈরি, বাড়তি কোনো তেল কি দেওয়া হয় না? ওই তেলটাও বের করে দিচ্ছে, মানে একদম মিনিমাম তেল, যেটুকু মিনিমাম তেল। এবং দেখবেন যে ওইটার ম্যাক্সিমামই ওদের ভেজিটেবল যেগুলো হচ্ছে আমাদের মতন মশলা দিয়ে পানি দিয়ে না, ভেজিটেবলটা খেতেও মজা। ওটা বয়েল হচ্ছে, তারা অলিভ অয়েল ইউজ করে, ওরা অলিভ অয়েল ইউজ করে। অলিভ অয়েলটা আসলে ওই কুকিং এর সময় না, অলিভ অয়েল দেখবেন যে বলে যে কোন জায়গায় যেন মরক্কোর অলিভ অয়েল বলে যে বেস্ট অলিভ অয়েল। আমি একটা জায়গাতে পড়লাম যে মরক্কো অলিভ অয়েলটা বেস্ট কেন বলে, তো বললো যে মরক্কোর অলিভ অয়েল ওদের সার্টেন জায়গার অলিভটা থাকে গুড কোয়ালিটি, আচ্ছা, এবং সেই অলিভটা নিয়ে গিয়ে যেখানে প্রেস করবে অলিভটাকে সেই জায়গাটা ডার্ক, এবং ওই ডার্কের মধ্যে থেকেই ওটাকে প্রেস করে যে অলিভটা তৈরি করছে, বটল যেটা সেটাও ডার্ক বটল, যেটা লাইট এসেও যাতে ডিস্ট্রয় না করে। আমরা যেটা করছি এই জন্য অলিভ অয়েলের বোতলগুলো কিন্তু ডার্ক থাকে, অলিভ অয়েলের বোতল ডার্ক থাকে যাতে ক্ষতি না হয় লাইটে যে জিনিস ক্ষতি হয় হিটে তো আরো ক্ষতি হচ্ছে। অলিভ অয়েল খাবারের নিয়মটা হচ্ছে যে আমরা খাবারের উপরে ছিটাই দিয়ে ছড়াই দিয়ে তারপর খাবো, নট দ্যাট অলিভ অয়েল দিয়ে আমরা কুক করে খাবো। সেটাই তো। অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে অলিভ অয়েল নিয়ে অনেক রকম বিষয় আছে, কোনটা সবচেয়ে ভালো অলিভ অয়েল, কিভাবে তৈরি করা হয় বা কোন অলিভটা ভালো, আজকাল তো আসলে ইন্টারনেটে সবই আছে। আর ডায়েট নিয়েও আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা না করলেও চলবে, আমরা যদি দর্শকদের বলে দিই যে আপনারা এই ধরনের ডায়েটটা প্র্যাকটিস করুন। আমরা যেটা বলছিলাম যে মেডিটেরিয়ান ডায়েট, ইন্টারনেটে অনেক নামকরা মানুষের রেসিপি আছে এবং অথেন্টিক জায়গার রেসিপি আছে, এবং সেগুলো যদি কেউ প্র্যাকটিস করে আমার মনে হয় যে সেখান থেকে তারা পছন্দ করে নিতে পারবে। আমরা যদি খাবারের যদি যেই সচরাচর পদ্ধতিতে আমরা যেটা আসছি, ভাত হলে আমার একটা তরকারি লাগে, তরকারি করতে গেলে আমার যেটা চলছে ওর ভিতরে লবণ যাচ্ছে, ওর মধ্যে তেল যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। আমরা যদি এই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে আসতে পারি, ভাতটাকে যদি বন্ধ করতে পারি, আমরা রুটি হলে এই পরিমাণ খেতে পারি না, ভাত যতটুকু খেতে পারি। সেটাই
কারণ আমরা আসলে তো অনেক ধন্যবাদ। আসলে আমাদের একদম সময় নেই, বিদায় নিতে হবে। ডাক্তার তৌহিদ শিবলী, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী মাসের দ্বিতীয় শনিবার আপনার সাথে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের টিভিএন এর এই অনুষ্ঠানটা দেখলেন। আপনারা প্রশ্ন করবেন এবং ডক্টর সজল আশফাক এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমরা বলতে পারি। ধন্যবাদ সবাইকে। জি দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে, এবং তাতে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমাদের এই প্রচেষ্টাকে আমরা সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।